গত পর্বে তোমরা পরিসংখ্যান সম্পর্কে ধারণা নিয়েছো এবং কিভাবে উপাত্ত উপস্থাপন করতে হয় তা শিখেছো। আজকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীগত ও অশ্রেণীগত উপাত্ত সম্পর্কে ধারণা নিব এবং গণসংখ্যা সারণী তৈরি করা শিখব। প্রথমেই চলো শিখে আসা যাক ক্রমযোজিত গণসংখ্যা কি। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গণসংখ্যার উপাত্তগুলোর পর্যায়ক্রমিক বা পরপর যোগফল। এক্ষেত্রে প্রথম ঘরে প্রথম সংখ্যাটি বসিয়ে দ্বিতীয় ঘরে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল বসাবে, তৃতীয় ঘরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি সংখ্যারই যোগফল আসবে। এভাবে পরবর্তী ঘরগুলোর জন্য পরপর যোগ করে যেতে হবে। চলো রিয়েল লাইফে ক্রমযোজিত গণসংখ্যার একটি ব্যবহার দেখে আসি। 2018 সালে ISSF এর একটি তীর ধনুক প্রতিযোগিতায় বাংলাদেশের একজন মেয়ে প্রতিযোগী নবম হয়েছিলেন। তার স্কোর কার্ডটি খেয়াল করলে দেখবে টোটালের ঘরে প্রথমে 41 ঠিক আছে, এরপর 41 আর 48 যোগ হয়ে 89 হয়েছে। তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল হলো 89। এখন এই 89 এর সাথে 45 যোগ করলেই প্রথম তিনটি সংখ্যার যোগফল পাওয়া যাবে 134। এভাবে পরপর যোগ করলেই তার মোট স্কোর 279 পাওয়া যাবে। এবার আমরা অশ্রেণীগত ও শ্রেণীগত উপাত্ত সম্পর্কে ধারণা নিব। যে উপাত্তগুলো এলোমেলো করে সাজানো থাকে তাকে আমরা অশ্রেণীগত উপাত্ত বলি। অশ্রেণীগত উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় করে সাজিয়ে টেবিল আকারে শ্রেণীবদ্ধ বা গ্রুপ করে রাখা যায়। যেমন এই নাম্বারগুলিকে ছোট থেকে বড়তে সাজিয়ে টেবিল আকারে এভাবে লেখা যায়। অর্থাৎ উপাত্তগুলোকে ছোট থেকে বড়তে সাজিয়ে টেবিল আকারে উপস্থাপন করাকেই শ্রেণীগত উপাত্ত বলে। এখন আমরা ফ্রিকোয়েন্সি টেবিল বা গণসংখ্যা সারণী তৈরি করা শিখব। গণসংখ্যা সারণী তৈরির ধাপ 4টি, যেমন পরিসর নির্ণয়, শ্রেণী ব্যবধান নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয় এবং ট্যালির সাহায্যে গণসংখ্যা নির্ণয়। ধাপগুলোর মধ্যে ট্যালির সাহায্যে গণসংখ্যা নির্ণয় আমরা গত লেকচারে দেখে এসেছি। আজকে আমরা বাকি ধাপগুলো নিয়ে আলোচনা করব। অশ্রেণীগত উপাত্তকে ছোট থেকে বড় করে সাজালে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা পাই। এখন সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে 1 যোগ করলে আমরা পরিসর পেয়ে যাব। উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে শ্রেণী ব্যবধান বিভিন্ন প্রশ্নে বিভিন্ন হয়। আগের টেবিলে শ্রেণী ব্যবধান 5 ধরে 1 থেকে 5 এবং 6 থেকে 10 বের করেছিলাম, কিন্তু একই নাম্বারগুলোকে চাইলে আমরা শ্রেণী ব্যবধান 6 রেখে এইভাবে সাজাতে পারি। তোমরা চাইলে যে কোনো শ্রেণী ব্যবধান নিয়ে কাজ করতে পারো। শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হয়। যেমন এই নম্বরগুলোর পরিসর পাওয়া যায় 10। তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরলে শ্রেণী সংখ্যা হবে 10 ভাগ 5 সমান 2। কখনো কখনো ফলাফল দশমিক ভগ্নাংশে হতে পারে, সেক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে। যেমন পরিসর 20 এবং শ্রেণী ব্যবধান 6 হলে শ্রেণী সংখ্যা হবে 20 ভাগ 6 অর্থাৎ 3.3333। সেক্ষেত্রে আমরা শ্রেণী সংখ্যা পরবর্তী পূর্ণ সংখ্যা 4 ধরব। এবার আমরা শ্রেণী সীমা নিয়ে আলোচনা করব। কিছু কিছু ক্ষেত্রে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মানের সাথে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মানের একটি পার্থক্য থাকে। একে বিচ্ছিন্ন শ্রেণীসীমা বলে। যেমন এখানে 5 ও 6 মধ্যে ব্যবধান হলো 1, তাই এটি একটি বিচ্ছিন্ন শ্রেণীসীমা। বিচ্ছিন্ন শ্রেণীসীমাকে অবিচ্ছিন্ন করতে চাইলে প্রথমে তাদের ব্যবধানকে 2 দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে 6 থেকে 5 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট পাওয়া যাবে 0.5। এবার এই ভাগফলকে প্রতিটি শ্রেণীর ছোট সংখ্যার সাথে বিয়োগ এবং বড় সংখ্যার সাথে যোগ করতে হবে। যেমন এখানে 1 থেকে 0.5 বিয়োগ করলে আসবে 0.5, আবার 5-এর সাথে 0.5 যোগ করলে আসবে 5.5। এদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরে বসাই। একইভাবে বাকি ঘরগুলো ফিল আপ করতে হবে। চলো 4টি ধাপ ব্যবহার করে একটি কোয়েশ্চেন সলভ করে আসি। একদিন ইরা তার বাবাকে হাত খরচ 100 টাকা থেকে বাড়িয়ে দিতে বললে তার বাবা কারণ জানতে চাইল। ইরা বলল তার বান্ধবীদের হাত খরচ তার থেকে বেশি। ইরার বাবা বলল, কালকে তুমি তোমার 25 জন বান্ধবীর পকেট মানির লিস্ট এনে দেখাবে। ইরা একটি খাতায় সবগুলো ডেটা সংগ্রহ করে বাবাকে দেখালো। ইরার বাবা বলল, এই ডেটাগুলো খুব অগোছালো, তুমি আমাকে ডেটাগুলো এমনভাবে সাজিয়ে এনে দেখাও যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ইরা একটি গণসংখ্যা সারণী তৈরি করার কথা চিন্তা করলো। সমস্যাটি সমাধানের আগে ইরা উপাত্তগুলোকে ছোট থেকে বড় করে সাজিয়ে নিল। সে দেখলো এখানে সর্বোচ্চ মান 150 এবং সর্বনিম্ন মান 50।
তাহলে সে ক্যালকুলেশন করে পরিসর পেল 101। এখন ইরা শ্রেণী ব্যবধান 10 ধরল, সেক্ষেত্রে সে শ্রেণী সংখ্যা পেল 10.1। যেহেতু এটি একটি দশমিক সংখ্যা, তাই সে পরবর্তী পূর্ণ সংখ্যা 11 ধরল। এবার ইরা প্রথমে টাইটেলের জন্য একটি ঘর রেখে শ্রেণী সংখ্যার জন্য আরো 11টি ঘর আঁকল এবং 3টি কলাম আঁকল। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলামে যথাক্রমে টাকার পরিমাণ, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা লিখল। যেহেতু সর্বনিম্ন সংখ্যা 50, তাই এরা 50 ধরে শ্রেণী সংখ্যা লেখা শুরু করলো। তোমরা চাইলে সুবিধা মতো 50-এর কম নিয়েও কাজ শুরু করতে পারো। এখন এরা 10 ঘর ব্যবধান রেখে প্রথমে 50 থেকে 59 লিখলো। এক্ষেত্রে এক ঝলক দেখলে মনে হয় 50 থেকে 59-এর মধ্যে ব্যবধান 9, কিন্তু 50 সহ গুণলে তোমরা দেখবে ব্যবধান 10ই আছে। তারপর 60 থেকে 69, 70 থেকে 79, এভাবে 150 থেকে 159 পর্যন্ত প্রথম কলামে লিখলো। এখন যেহেতু 50 থেকে 59-এর মধ্যে 4টি সংখ্যা উপাত্তগুলোর মধ্যে রয়েছে, তাই এরা ট্যালি চিহ্ন কলমে 4টি দাগ দিবে এবং গণসংখ্যা 4 বসাবে। এভাবে একইভাবে বাকি কলম এবং সারি পূরণ করবে। তাহলে মোট গণসংখ্যা পাওয়া যাচ্ছে 25। ইরা তার বাবাকে সারণী দেখিয়ে বলল, দেখো বাবা, আমার বান্ধবীদের মধ্যে সবচেয়ে বেশি 6 জন 120 থেকে 129 টাকার মধ্যে পেয়ে থাকে। এই সারণী দেখে ইরার বাবা তার হাত খরচের টাকা বাড়িয়ে দিল। তাহলে ইরা পরিসংখ্যান জানা সার্থক হলো। অতএব আজকের পর্বে আমরা শিখলাম ক্রমযোজিত গণসংখ্যা কি, পাশাপাশি আমরা শ্রেণীগত ও অশ্রেণীগত উপাত্ত সম্পর্কে ধারণা নিলাম এবং কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয় জানলাম। আগামী পর্বে আমরা আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকা শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। গত পর্বে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা সম্পর্কে ধারণা নিয়েছ এবং গণসংখ্যা সারণী তৈরি করা শিখেছ। আজকের লেকচারে আমরা আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকা শিখব। প্রথমেই চলো জেনে আসি কেন এগুলো ব্যবহার করা হয়। এই সংখ্যাগুলো খেয়াল করো, কতগুলো অগোছালো সংখ্যা ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। এই সংখ্যাগুলোকেই যদি টেবিল তৈরি করে সাজিয়ে আয়তলেখ দিয়ে প্রকাশ করি, তাহলে একটি ধারণা পাওয়া যাচ্ছে। যেমন এখানে তুমি বলে দিতে পারছো 46 থেকে 50-এর মধ্যে 5টা সংখ্যা আছে, 51 থেকে 55 এর মধ্যে 10টা সংখ্যা আছে। অর্থাৎ অসংখ্য ডেটা যখন লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়, তখন তা বোঝা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এক্ষেত্রে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা হচ্ছে প্রচলিত পদ্ধতি। চলো প্রথমেই দেখে আসি আয়তলেখ কিভাবে আঁকতে হয়। এই চার্টটি লক্ষ্য করো। এখানে 2019 ও 2016 সালের সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের ফিমেল অ্যাথলিটদের সাফল্য দেখানো হয়েছে। এই ডেটাগুলো দিয়ে এখন আমরা আয়তলেখ আঁকা শিখব। এর জন্য আমরা এক্স অক্ষ বরাবর সোনা, রূপা ও ব্রোঞ্জ সাল সহ বসাবো, আর ওয়াই অক্ষে 2 ঘরকে 1 একক ধরে 10, 20, 30 এভাবে মান বসাবো। গ্রাফের বিস্তারিত জানতে আমাদের অধ্যায় 2-এর গ্রাফের ভিডিওটি দেখে আসতে পারো। এখন টেবিলে খেয়াল করো, 2019 সালে স্বর্ণ পেয়েছে 11টি, তাই স্বর্ণ 2019-এর উপর 11 উচ্চতার একটি বক্স আঁকি। সিমিলারলি 2016 সালে 3টি স্বর্ণ পেয়েছে, তাই স্বর্ণ 2016 এর উপর 3 উচ্চতার আরো একটি বক্স আঁকি। এবার রূপা ও ব্রোঞ্জের জন্য একইভাবে ঘরগুলো আঁকি, তাহলেই আমাদের আয়তলেখ আঁকা হয়ে যাবে। এখন আমরা দেখেই বলে দিতে পারছি স্বর্ণ ও ব্রোঞ্জের সংখ্যা 2019 সালে বাড়লেও রূপার সংখ্যা কমেছে। এবার আমরা দেখব ডেটাগুলো যদি গ্রুপ করে সাজানো থাকে তবে কিভাবে আয়তলেখ আঁকা যায়। ধরো তোমাদের ক্লাসে গণিত পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে তার একটি টেবিল দেওয়া আছে, তোমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। যেহেতু এখানে শ্রেণীসীমাগুলো বিচ্ছিন্ন, সেহেতু আগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করতে হবে। এর জন্য আগের পর্বে শিখে আসা টেকনিক অ্যাপ্লাই করলে এরকম পাবো। এখন স্ক্রিন পজ দিয়ে টেবিলটি খাতা এঁকে নাও, তাহলে তোমাদের আয়তলেখ আঁকতে সুবিধা হবে। ছক কাগজে প্রতি ঘরকেই 2 একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে গণসংখ্যার দাগ কাটবো। এবার মান বসানোর আগে একটি বিষয় বোঝানো দরকার। খেয়াল করে দেখো, এক্স অক্ষ বরাবর যেহেতু 30.5 থেকে শুরু করছি, কিন্তু এক্স অক্ষরেখা 0 থেকে শুরু হয়, তাই এই অংশটুকুতে বক্ররেখা এঁকে গ্যাপটি পূরণ করব। এখন প্রথম বিন্দুতে মান বসাবো 30.5। খেয়াল করে দেখো, 30.5
ও 40.5 এর মধ্যে ব্যবধান 10, কিন্তু আমরা x অক্ষ বরাবর 2 ঘরকে 1 একক ধরেছিলাম, তাই ঠিক 5 ঘর পরের বিন্দুটি হবে 40.5। এভাবে 5 ঘর পর পর মান বসিয়ে 100.5 পর্যন্ত যাব। y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে 0 থেকে শুরু করে 5 ঘর পর পর মান বসাবো। প্রথম শ্রেণীসীমা যেহেতু 30.5 থেকে 40.5 পর্যন্ত এবং গণসংখ্যা 4, তাই আমরা 4 বরাবর এরকম একটি দাগ দিব। এবার 40.5 থেকে 50.5 এর জন্য 7 বরাবর এইরকম আরো একটি দাগ দিব। এভাবে সবগুলোর জন্য দাগ দিয়ে দিব। লাস্ট স্টেপে লম্ব এঁকে দাগগুলো মিলিয়ে দিলেই আয়তলেখ পেয়ে যাব। চলো এবার গণসংখ্যা বহুভুজ আঁকা শিখি। গণসংখ্যা বহুভুজ 2 ভাবে আঁকা যাবে, 1 আয়তলেখ দিয়ে অঙ্কন এবং 2 আয়তলেখ ছাড়া অঙ্কন। প্রথমেই আমরা আয়তলেখ দিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন শিখব। এজন্য আমরা আগের উদাহরণটির সাহায্য নিব। গণসংখ্যা বহুভুজ আঁকতে হলে আমাদের শ্রেণী মধ্যবিন্দু লাগবে, তাই আগের টেবিলেই অতিরিক্ত একটি কলম অ্যাড করি শ্রেণী মধ্যবিন্দু নামে। মধ্যবিন্দু বের করার জন্য একটি শ্রেণী সীমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যোগ করে 2 দিয়ে ভাগ করি, তারপর টেবিলে বসাই। এখন স্ক্রিন পজ দিয়ে টেবিলটি এঁকে ফেলো এবং ধাপগুলো খাতায় লিখে ফেলো। এবার আগের ধাপগুলো ফলো করে আয়তলেখ পর্যন্ত আঁকি। যেহেতু 30.5 থেকে 40.5 শ্রেণীসীমার মধ্যবিন্দু 35.5, তাই এই বিন্দু বরাবর আয়তক্ষেত্রের উপর একটি বিন্দু বসাবো। এভাবে সবগুলো মধ্যবিন্দুর জন্য বিন্দু বসাবো এবং সরল রেখা এঁকে মধ্যবিন্দুগুলো যোগ করব। যেহেতু একাধিক বাহুর আবদ্ধ অংশকে বলা হয় বহুভুজ, তাই একে আবদ্ধ বানানোর জন্য প্রথম এবং শেষ দাগগুলো x অক্ষের সাথে মিলিয়ে দেব, তাহলেই আমরা গণসংখ্যা বহুভুজ পেয়ে যাব। এবার আয়তক্ষেত্র ছাড়া গণসংখ্যা বহুভুজ আঁকবো। এক্ষেত্রেও আগে টেবিলটি এঁকে নাও। আয়তলেখ ছাড়া বহুভুজ অঙ্কন করা একদম সিম্পল। এক্ষেত্রে টেবিলে মধ্যবিন্দু বসানোর পর প্রথম 2টি স্টেপ আগের মতোই থাকবে। স্টেপ 3তে যে x অক্ষ বরাবর মধ্যবিন্দু ও y অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে আগের মতো বিন্দু বসাবো। লাস্ট স্টেপে সরল রেখা এঁকে মধ্যবিন্দুগুলো যোগ করব এবং x অক্ষের সাথে মিলিয়ে দিব, তাহলেই আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ আঁকা হয়ে যাবে। এবার আমরা অজীব রেখা আঁকা শিখব। জেনে রাখা ভালো, অজীব রেখাকে ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র বলা হয়। ধরো তোমাদের ক্লাসে 60 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, অজীব রেখা আঁকতে হবে। প্রথমেই আমাদেরকে আগের মতো করে বিচ্ছিন্ন শ্রেণীসীমাকে অবিচ্ছিন্ন করে নিতে হবে। এবার স্টেপ 1-এ আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। তোমরা গত পর্বে ক্রমযোজিত গণসংখ্যা বের করা শিখে এসেছো। প্রথমেই আমরা টেবিলে ক্রমযোজিত গণসংখ্যা নামে একটি কলাম বানিয়ে ক্রমযোজিত গণসংখ্যার মান 5, 5 + 10 = 15 এইভাবে বসাতে থাকবো। স্টেপ 2-তে ছক কাগজের প্রতি ঘরকে 5 একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার মান বসাই। এখানেও যেহেতু x অক্ষ বরাবর 0 থেকে শুরু করছি না, তাই কিছু অংশ ফাঁকা রাখবো। 45.5 এর জন্য 0 বসিয়ে পরের শ্রেণীসীমাগুলোর জন্য ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো y অক্ষ বরাবর বসাই। এবার বিন্দুগুলো যোগ করলে আমাদের অজীব রেখা পেয়ে যাব। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করতে হয়। আগামী পর্বে কেন্দ্রীয় প্রবণতা বের করা শিখব। ভালো থেকো সবাই। তোমরা গত পর্বে দেখেছো কিভাবে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করা যায়। আজকের পর্বে আমরা কেন্দ্রীয় প্রবণতা, গড়, মধ্যক এবং প্রচুরক সম্পর্কে জানব। প্রথমে কেন্দ্রীয় প্রবণতা দিয়ে শুরু করি। কেন্দ্রীয় প্রবণতা বলতে অনেকগুলো ডেটা বা উপাত্তের কেন্দ্রীয় মানের দিকে চলে যাওয়ার প্রবণতাকে বোঝানো হয়। তার মানে ডেটাগুলো যখন ছোট থেকে বড় করে সাজানো হবে, তখন ম্যাক্সিমাম ডেটা মাঝামাঝি পাওয়া যাবে। এই জন্য মাঝখানের অংশটি সবচেয়ে উঁচু হয়। ধরো তোমার ক্লাসের 10 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার এককে নেওয়া হলো। ডেটাগুলোকে এভাবে ছোট থেকে বড় করে সাজালে দেখা যাবে
সর্বনিম্ন উচ্চতা 159 সেন্টিমিটার এবং সর্বোচ্চ উচ্চতা 172 সেন্টিমিটার। আবার বেশিরভাগের উচ্চতা 163 থেকে 166 এর মধ্যে। এই 163 থেকে 166 এর মধ্যে যে কোনো মান হবে কেন্দ্রীয় মান। তোমরা যত বেশি ডেটা নিয়ে কাজ করবে তত বেশি ডেটা এই সীমার ভিতরে পড়বে। একটি নির্দিষ্ট মানের কাছাকাছি আসতে চাওয়ার এই প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার মান কিরূপ হবে সেটা বের করার 3টি পদ্ধতি আছে। সেগুলো হলো গড়, মধ্যক ও প্রচুরক। চলো প্রথমেই গড় দিয়ে শুরু করি। বাস্তব জীবনের অনেক ক্ষেত্রেই আমরা গড় কথাটি বলে থাকি। যেমন একজন ব্যাটসম্যান কত ভালো কি খারাপ সেটা আমরা তার গড় মান দেখে বুঝতে পারি। কিংবা তোমাদের বার্ষিক পরীক্ষায় তুমি আর তোমার বন্ধুর মাঝে কে ভালো রেজাল্ট করেছো সেটা বোঝানোর জন্য কিন্তু তোমাদের শিক্ষকরা তোমাদের গড় মান বের করে থাকেন। গড় কিভাবে বের করি চলো তা চিত্রাকারে দেখে নিই। গড় বের করতে কিছু ডেটা দরকার। সো আমরা ভিন্ন ভিন্ন কয়েকটি সংখ্যা নেই আর ব্লক দিয়ে উচ্চতা দেখাই। এখন উচ্চতাগুলো বিভিন্ন, কিন্তু যদি আমরা উচ্চতা একই করতে চাই তাহলে কি করব? যদি আমরা ব্লকগুলোকে একটু এদিক ওদিক সরিয়ে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতার মান আসছে 4। আগে সংখ্যাগুলো ছোট বড় ছিল, কিন্তু এখন সব একই সাইজের। এটাই গড়ের ধারণা, যেটা আমরা ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে পাই। খেয়াল করে দেখো, গড়ের মান সংখ্যার সেটের মাঝে নাও থাকতে পারে, কিন্তু কখনো যদি অনেক বেশি সংখ্যা থাকে তাহলে এভাবে গড় বের করতে হলে শক্তি ও সময় দুইটাই অপচয় হবে। তাই চলো আমরা দেখি ম্যাথমেটিক্যালি কিভাবে গড় বের করতে হয়। প্রথমে আমরা সবগুলো সংখ্যা একসাথে যোগ করি। যেহেতু আমরা তাদেরকে 3টি সমান ভাগে ভাগ করতে চাই, তাই 3 দিয়ে ভাগ দেই। তাহলেই আমরা গড় মান অর্থাৎ 4 পেয়ে যাচ্ছি। তাহলে গড় বের করতে হলে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তাদের যোগফলকে মোট কতটি সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। যেমন ধরো, উপরের ডেটা সেটটি ছোট থেকে বড় করে সাজালে আমরা পাই 2, 3, 7। তাহলে এই ক্ষেত্রে মধ্যক হবে 3। এবার এই ডেটা সেটটিতে যদি আরো একটি সংখ্যা 4 নিয়ে আসি তাহলে মোট অঙ্কের সংখ্যা বিজোড় থেকে জোড় হয়ে যাবে। সেক্ষেত্রে মাঝখানের সংখ্যা হবে 2টি, অর্থাৎ 3 এবং 4। তাই মধ্যক হবে এদের গড়ের সমান। অতএব এর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাব, যেটা হবে 3.5। মনে রাখবে, বিজোড় সংখ্যক অঙ্ক হলে মধ্যক একদম মাঝখানের সংখ্যাটি হয়, আর জোড় সংখ্যক অঙ্ক হলে মধ্যক মাঝের দুটি সংখ্যার গড় হয়। এবার আমরা প্রচুরক সম্পর্কে জানব। প্রচুরক বলতে যে সংখ্যাটি কোনো ডেটা সেটে সবচেয়ে বেশি বার আসছে তার মানকে বোঝানো হয়। যেমন 2, 3, 7, 3, 4 সংখ্যাগুলোর মধ্যে 3 2বার আসছে, তাই এই ডেটা সেটে 3 প্রচুরক। মনে রাখবে, 2বার আসছে মানে প্রচুরক কিন্তু 2 হবে না। 3 সংখ্যাটি 2বার আসছে, তাই প্রচুরক 3। কিছু ডেটা সেটে একাধিক সংখ্যা প্রচুরক হিসাবে থাকতে পারে। যেমন এখানে 7 আর 9 2বার করে আছে, তাই এর প্রচুরক হবে 7 এবং 9। আবার কিছু ডেটা সেটে প্রচুরক নাও থাকতে পারে, যেমন এই ডেটা সেটে কোনো সংখ্যাই একাধিকবার নেই। চলো দেখে নেই ভিন্ন ভিন্ন সিচুয়েশনে কেন কেন্দ্রীয় প্রবণতার ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ধরো, একটি বাসায় 6 ও 8 বছরের 2টি ছেলে, 9 বছরের একটি মেয়ে এবং 65 বছরের একজন দাদা রয়েছেন। একদিন অবসর সময়ে তারা ডিসাইড করতে পারছেন না যে কি দেখবেন। দাদা পুরাতন বাংলা সিনেমা দেখতে চাচ্ছেন আর ছেলেমেয়েরা কার্টুন। এমন কিছু কি করা যায় যাতে সবচেয়ে বেশি মানুষ খুশি হয়? এক্ষেত্রে আমরা যদি তাদের বয়সের গড় বের করি তাহলে দেখতে পাবো গড় বয়স হচ্ছে 22 বছর। কিন্তু 22 বছরের মানুষ যে মুভি দেখতে যাবে তাতে বাচ্চারা খুশি হবে না। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বাদে বাকি সবাই বাচ্চা। এখন আমরা যদি এই বয়সগুলোর মধ্যক বের করি তাহলে মধ্যক হবে 8.5 বছর। এই বয়সের বাচ্চারা বেশিরভাগই কার্টুন পছন্দ করে, তাই টিভিতে কার্টুন ছেড়ে দিলে 4 জনের মধ্যে 3 জনই খুশি হলো। তাহলে তোমরা দেখতেই পেলে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন পদ্ধতি ভালো কাজ করে। তাহলে আজ তোমরা কেন্দ্রীয় প্রবণতা, গড়, মধ্যক ও প্রচুরক শিখলে। এদের মধ্যে কোনটি কখন ব্যবহার করতে হবে সে সম্পর্কে আইডিয়া পেলে। পরবর্তী লেসনে আমরা গড় বের করার আরো কিছু উপায় সম্পর্কে জানবো।
হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে তোমরা কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে শিখেছো এবং গড়, মধ্যক ও প্রচুরক সম্পর্কে বেসিক আইডিয়া পেয়েছো। আজকের পর্বে আমরা সামেশন সাইন নিয়ে আলোচনা করব এবং গণসংখ্যা সারণী থেকে শ্রেণীসীমা ছাড়া ডেটার জন্য গড়, মধ্যক ও প্রচুরক বের করা শিখব। প্রথমেই সামেশন সাইন দিয়ে শুরু করি। গড়, মধ্যক এবং প্রচুরক বের করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে চিহ্নটি ব্যবহার করব সেটি হলো সামেশন চিহ্ন। এই চিহ্নটি গ্রিক বর্ণমালার বড় হাতের একটি বর্ণ, যা দিয়ে কোনো কিছুর সমষ্টি বা যোগফলকে বোঝানো হয়। যেমন এ বি সি ডি এই কয়েকটি ভেরিয়েবল যোগ করলে আমরা লিখি a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই কথাটিকে সামেশন অফ এ দিয়েও লেখা যায়। আবার এটিকে সামেশন অফ বি, সি অথবা ডি দিয়েও প্রকাশ করা হয়। একই জাতীয় ডেটার ক্ষেত্রে অনেক সময় ডেটার নিচে 1 2 3 4 দিয়ে প্রকাশ করা হয়। এই ডেটার পরিবর্তে এক্স বা ওয়াই ব্যবহার করে x1 x2 x3 বা y1 y2 y3 দিয়েও প্রকাশ করা যাবে। এবার এরকম 10টি ডেটা যোগ করলে আমরা লিখব x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10। আবার এদের সামেশন সাইনের মাধ্যমে এভাবে লেখা যায়। একে উচ্চারণ করা হয় সামেশন অফ xi, যেখানে i ইকুয়ালস টু 1 টু 10। এই অংশটুকু বোঝাচ্ছে কতগুলো ডেটা যোগ করতে হবে। যেহেতু ডেটাগুলো x1 থেকে শুরু করে x10 এ গিয়ে শেষ হয়েছে, তাই i এর মান 1 টু 10 হয়েছে। মনে রাখবে যে এখানে i এর পরিবর্তে অন্য যে কোনো ভেরিয়েবল ব্যবহার করতে পারো। যেমন এই সমীকরণটিকে চাইলে এভাবেও লেখা যাবে। এখন যদি 10টি ডেটার পরিবর্তে n সংখ্যক ডেটা থাকে, তাহলে এটিকে এভাবে লেখা যায়। এবার দেখব সামেশনের ভিতর একাধিক ভ্যারিয়েবল থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তোমরা অলরেডি শিখে এসেছো সামেশন অফ xi তে i ইজ ইকুয়াল টু 1 টু n এর মান হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 প্লাস xn। এখানে যদি xi এর পাশে গুণ আকারে একটি ভ্যারিয়েবল yi থাকে, তাহলে ডান পাশেও x1 এর সাথে গুণ আকারে y1, x2 এর সাথে গুণ আকারে y2, এভাবে xn এর সাথে গুণ আকারে yn বসবে। সুতরাং যদি কখনো সমীকরণে সামেশন অফ fi xi দেখো, তাহলে এভাবে লিখতে পারো। এবার চলো গণসংখ্যা সারণী বা টেবিল সম্পর্কে জেনে আসি। গণসংখ্যা সারণী বা টেবিল দুইভাবে দেখানো যেতে পারে। 1 শ্রেণীসীমা ছাড়া, 2 শ্রেণীসীমা সহ। আজকের লেকচারে আমরা শুধুমাত্র শ্রেণীসীমা ছাড়া টেবিল থেকে গড়, মধ্যক ও প্রচুরক বের করা শিখব। প্রথমে গড় বের করা দেখে আসি, কিন্তু তার আগে আমাদের কিছু বেসিক টার্ম বুঝে নিতে হবে। কোনো টেবিলে যে কোনো ভেরিয়েবলকে xi এবং ভেরিয়েবলে যে কয়টি সংখ্যা আছে অর্থাৎ গণসংখ্যাকে fi দিয়ে প্রকাশ করা হয়। যেমন এই টেবিলে ওজনকে xi এবং মানুষের সংখ্যাকে fi দিয়ে প্রকাশ করা যায়। তোমরা আগেই শিখে এসেছো গড় বের করতে হলে যতগুলো ডেটা দেওয়া থাকবে তাদের যোগফলকে মোট কতটি সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। খেয়াল করে দেখো, টেবিলটিতে 50 কেজি ওজন আছে এমন মানুষ 10 জন। তাহলে 10 জন মানুষের মোট ওজন হবে 10 গুণ 50 সমান 500 কেজি। অর্থাৎ fi আর xi কে গুণ করছি, তাই নতুন একটি কলাম fi xi বানাবো আর সেখানে 500 লিখবো। এভাবে 70 গুণ 20 করেও fi xi কলামে বসাবো। টেবিলটিতে 10 ও 20 কে লেখা যায় f1 ও f2 হিসেবে। তাহলে এদের যোগফল অর্থাৎ f1 প্লাস f2 কে লিখতে পারি সামেশন অফ fi i ইকুয়ালস 1 and 2। ঠিক একইভাবে 500 ও 1400 এর যোগফল অর্থাৎ f1 x1 প্লাস f2 x2 কে লেখা যায় সামেশন অফ fi xi i ইকুয়ালস 1 and 2। গড়কে সাধারণত আমরা x বার দিয়ে প্রকাশ করি, তাহলে এক্ষেত্রে x বার ইকুয়ালস টু হবে সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, যেখানে i এর ভ্যালু 1 and 2। অতএব গড় হবে 1900 বাই 30 ইকুয়ালস টু 63.33 কেজি। তাহলে মনে রাখবে, কখনো i এর ভ্যালু 1 and 2 না হয়ে 1 to n হলে সেক্ষেত্রে গড়ের সূত্রটি হবে এমন। এখন মধ্যক বের করা শিখব। মধ্যক বের করার আগে কিছু বেসিক জিনিস জেনে রাখা ভালো। কিছুক্ষণ আগে তোমরা গণসংখ্যার মোট সংখ্যাকে সামেশন অফ fi ধরেছিলে, এখন সেটিকে n হিসেবে ধরবো। n যদি বিজোড় হয় তাহলে মধ্যক হবে n প্লাস 1/2 তম পদের মান, আর n যদি জোড় হয় তাহলে মধ্যক হবে n/2 তম এবং n/2 প্লাস 1 তম পদ দুইটির গড় মানের সমান। চলো একটি টেবিল নিয়ে মধ্যক বের করি। প্রথমেই আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করে একটি কলমে বসাতে হবে। এখানে প্রথম সারিতে ক্রমযোজিত গণসংখ্যা 10 বলতে বোঝায় এখানে প্রথম 10টি পদ আছে। আবার ক্রমযোজিত গণসংখ্যা 30 মানে হচ্ছে এখানে 11তম পদ থেকে 30তম পদ আছে। এভাবে 35 বলতে 31 থেকে 35তম পদ বোঝানো হয়। এখন দেখতেই পাচ্ছ টোটাল মানুষের সংখ্যা 35, অর্থাৎ n এর ভ্যালু বিজোড়। তাহলে মধ্যক হবে n প্লাস 1/2 তম পদের মান। তাহলে মধ্যক ইকুয়ালস টু 35 প্লাস 1/2
অর্থাৎ 18তম পদের মান। খেয়াল করলে দেখবে 18তম পদটি এই 11 থেকে 30তম পদের মাঝে আছে, আর এই শ্রেণীর মান হলো 60 কেজি, অতএব মধ্যক হবে 60 কেজি। এবার প্রচুরক শিখার পালা। টেবিলে যে চলকের গণসংখ্যা সবচেয়ে বেশি সেই চলকের মানই হলো প্রচুরক। এই টেবিলটিতে দেখতেই পাচ্ছ 60 কেজি ওজনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, তাই প্রচুরক হবে 60 কেজি। তাহলে আজকের পর্বে আমরা সামেশন সাইন সম্পর্কে জানলাম। পর্বে আমরা সামেশন সাইন থেকে গড়, মধ্যক ও প্রচুরক বের করা শিখলাম। আগামী পর্বে আমরা শ্রেণীসীমা সহ টেবিল থেকে গড়, মধ্যক ও প্রচুরক বের করা শিখব। দেখা হবে সেই পর্বে। গত পর্বে আমরা সামেশন সাইন নিয়ে আলোচনা করেছি এবং গণসংখ্যা সারণী থেকে শ্রেণীসীমা ছাড়া ডেটার জন্য গড়, মধ্যক ও প্রচুরক বের করা শিখেছি। আজকের পর্বে আমরা শ্রেণীসীমা সহ টেবিল থেকে গড়, মধ্যক এবং প্রচুরক বের করা শিখব। প্রথমে গড় দিয়ে শুরু করি। শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে আমরা দুইভাবে গড় বের করতে পারি। 1. উপাত্তের মধ্যমান ও গণসংখ্যা দিয়ে। 2. আনুমানিক গড় বের করে, যাকে আমরা সংক্ষিপ্ত উপায়ে গড় বের করা বলি। প্রথম পদ্ধতি শেখার জন্য চলো একটি উদাহরণ দেখে আসি। তোমরা সবাই জানো 9 ফেব্রুয়ারি 2020 আমাদের তরুণরা ক্রিকেটে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে আমাদের আকিবুল হাসান ছিল সেরা 10 জন বোলারদের মধ্যে একজন। আমরা জানি সে 12টি উইকেট পেয়েছে, কিন্তু আমাদের বোলিং কোচ দেখতে চাচ্ছিলেন আকিবুল হাসান টপ বোলারদের মধ্যে থেকে কত ভালো পারফরমেন্স করেছে। কোচকে হেল্প করার জন্য স্ট্যাটিস্টিশিয়ান টপ 49 বোলারদের ডেটা নিয়ে একটি টেবিল তৈরি করলেন, যেটার সাহায্যে আমরা এখন গড় বের করে কোচকে দেখাবো। প্রথম পদ্ধতিতে গড় বের করতে হলে তাকে শ্রেণীর মধ্যমান বের করতে হবে। সেক্ষেত্রে সে শুরুতে শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যোগ করে 2 দিয়ে ভাগ করবে এবং তারপর একটি কলাম বানিয়ে মধ্যমানগুলো বসাবে। এখন শ্রেণীর মধ্যমানকে x এবং গণসংখ্যাকে f ধরলে গণসংখ্যা এবং মধ্যমানের গুণফল হবে fx। এবার সে fx কলাম বানিয়ে গণসংখ্যা এবং মধ্যমানের গুণফলগুলোকে লিখবে। তারপর যেহেতু গড় সমান সামেশন অফ fx ডিভাইডেড বাই সামেশন অফ f, তাই সে fx গুলোর যোগফল এবং f গুলোর যোগফল বের করবে। এখানে সামেশন অফ fx হচ্ছে 407 এবং সামেশন অফ f হচ্ছে 49। তাহলে এই ক্ষেত্রে সে গড় পাবে 407 ডিভাইডেড বাই 49 ইকুয়ালস টু 8.306। এখন বোলিং কোচ দেখলেন টপ 49 বোলারদের গড় উইকেট অর্জন থেকে আকিবুল হাসান প্রায় 4টি উইকেট বেশি পেয়েছে, তাই তিনি খুব খুশি হলেন। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে গড় বের করা শিখব। এই পদ্ধতিকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করা বলি। এই ক্ষেত্রে গড় বের করার জন্য আমাদের আনুমানিক গড় ও ধাপ বিচ্যুতি সম্পর্কে জেনে নিতে হবে। প্রথমে আমরা আনুমানিক গড় বের করা শিখব। শ্রেণীর মধ্যমান থেকে সুবিধাজনক যে কোনো মানকে আনুমানিক গড় ধরা যায়। একে a দিয়ে প্রকাশ করা হয়। ধাপ বিচ্যুতি বের করার ক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করতে হয়। তারপর বিয়োগফলকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলেই ধাপ বিচ্যুতি পাওয়া যায়। চলো তাহলে আগের টেবিল থেকে গড় বের করে ফেলি। প্রথমেই প্রত্যেক শ্রেণীর মধ্যমান বের করে একটি কলামে বসিয়ে দেই। শ্রেণীর মধ্যমানকে x এবং গণসংখ্যাকে f ধরি। তারপর 8কে আনুমানিক গড় ধরব। এবার ধাপ বিচ্যুতি বের করব। 1 to 5 শ্রেণীর ধাপ বিচ্যুতি হবে 3 - 8 then divided by 5 equals to -1। এভাবে প্রত্যেক শ্রেণীর ধাপ বিচ্যুতি বের করে আরেকটি কলামে বসাবো। ধাপ বিচ্যুতিকে সাধারণত u ধরা হয়। এখন গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ করে গুণফল আরেকটি কলামে বসাই। তাহলে সামেশন অফ f হবে 49 এবং সামেশন অফ fu হবে 3। এবার গণসংখ্যা ধাপ বিচ্যুতির গড় বের করে শ্রেণী ব্যবধান দিয়ে গুণ দিব এবং তার সাথে আনুমানিক গড় যোগ করে দিব। তাহলেই আমরা গড় বের করে ফেলব। এক্ষেত্রে গড় হবে 8.306। এবার আমরা উপরের উইকেট টেবিল থেকে মধ্যক বের করব। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের উইকেট টেবিল যেহেতু শ্রেণীবিন্যস্ত, তাহলে মধ্যক বের করার জন্য আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। আমরা সাধারণত মধ্যক শ্রেণীর নিম্ন সীমাকে L, FM কে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা FC এবং শ্রেণীর ব্যবধানকে H ধরি। শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যকের সূত্র হলো এরূপ। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করে আরেকটি কলামে বসাই।
শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে n/2 তম পদের মান হবে মধ্যক। এক্ষেত্রে n সমান 49, তাহলে 49/2 বা 24.5 তম পদের মানই হবে মধ্যক। যেহেতু 24.5 11 থেকে বড় এবং 38 থেকে ছোট, তাই মধ্যক 6 থেকে 10 শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক শ্রেণী 6 to 10। তাহলে L অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্ন সীমা সমান 6, FM বা ওই শ্রেণীর গণসংখ্যা সমান 27, FC অর্থাৎ ওই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সমান 11 এবং H সমান 5। এখন সূত্রে মান বসিয়ে পাই মধ্যক সমান 8.5। এবার আমরা প্রচুরক বের করা শিখব। শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরকের ক্ষেত্রে প্রচুরক শ্রেণী এবং প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা L বের করতে হবে। তারপর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে আমরা F1 পাবো, এবং প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে আমরা F2 পাবো। শ্রেণী ব্যবধানকে H ধরি। উপরের উইকেট টেবিলটির ক্ষেত্রে গণসংখ্যা সবচেয়ে বেশি 27 আছে 6 থেকে 10 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী 6 to 10। তাহলে L সমান 6, F1 সমান 27 minus 11 equals to 16, F2 সমান 27 minus 8 equals to 19 এবং H সমান 5। এক্ষেত্রে সূত্রে মান বসিয়ে পাই প্রচুরক 8.286। তাহলে আজকের ভিডিওতে আমরা শ্রেণীগত উপাত্ত থেকে গড়, মধ্যক এবং প্রচুরক বের করা শিখলাম। এই অধ্যায়ের আরো প্রশ্ন দেখতে পারবে আমাদের প্রবলেম সলভিং ভিডিওতে। সেখানে আবার দেখা হবে।